হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের 384 পাতার যে ম্যাথগুলো আমি আগের দিনে পার্ট 1 দিয়েছিলাম, আজ সেটার পার্ট 2 তোমাদের দেবো। ম্যাথগুলো খুব ভালো আছে, দারুণ ম্যাথ আছে, দারুণ, একদম এক কথায় দারুণ ম্যাথ আছে। তো চলো এক মাথা থেকে করার যাক। 5-এর দাগ থেকে আমরা শুরু করবো এবং প্রত্যেকটা ম্যাথ খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা বুঝবে এবং করার চেষ্টা করবে। দেখো 5-এর দাগের 1 অঙ্কটা কি বলছে। এক ব্যক্তি বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ঋণ নিয়েছিল। দেখো এই ধারের যে ম্যাথটা দু রকম ভাবে ধরা যায়। একরকম ভাবে তুমি ধরতে পারো যে ধার নেওয়ার কত বছর পর শোধ করবে, আবার এটাও ধরতে পারো যে বাড়ি ভাড়ার টাকা থেকে সে এক্স বছরের মধ্যে শোধ, মানে বাড়ি ভাড়ার টাকাটা এক্স বছরে সে শোধ করে। দুটো টাইপে ধরা যায়। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে মনে করি রহমত চাচা ধার নেওয়ার এক্স বছর পর সমস্ত টাকা পরিশোধ করবেন। আমরা কি ধরলাম যে মনে করি এক্স বছর পর তিনি সমস্ত টাকা পরিশোধ করে দেবেন। তাহলে আমি দেখি 2,40,000 টাকার 2,40,000 টাকার কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে? 12%। 12% হারে এক্স বছরের সুদ, কত সুদটা আসছে আমি দেখি। এক্স বছরের সুদ পিটিআর বাই 100। পি এর মান হচ্ছে আমাদের 2,40,000, টি এর মান এক্স, আর এর মান 12 বাই 100। এই দুটা শূন্য কেটে যাবে, এক্স রয়ে যাবে, দুটা জিরো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 4 8, আর 2 1 2। ব্যাস এই টাকাটা আসবে। 4 দুগুণে 12, 4 12 8 চলে যাওয়া হতে 4 12 দুগুণে 24 28। ঠিক আছে, এই টাকাটা। তাহলে অতএব সুদ আসল কত? এমন তো নয় যে টাকাটা শুধু সুদটা দিয়ে দিলেই হয়ে যাবে বছরের শেষে, না, সুদ আসল যেটা বার করতে হবে সেটা দেখো। তাহলে কত হবে? 2,40,000 হবে, যুক্ত আমার এই যে আছে 28,800 টাকা, মানে 800 টাকা। এই টাকাটা তাকে পুরো শোধ করতে হবে। এবার দেখো প্রতি মাসে সে বাড়ি ভাড়া পায় কত? প্রতি মাসে বাড়ি ভাড়া পায়, প্রতি মাসে বাড়ি ভাড়া পায় ক টাকা? 5200 টাকা। প্রতি মাসে সে কত ভাড়া পায়? 5200 টাকা। অতএব বছরে কত পায়? বছরে বাড়ি ভাড়া পায় 5200 গণিত 12। দেখা যাক কত টাকা পায়। দুটা শূন্য, 12 দুগুণে 24 4, হাতে থেকে 2, 5 12 60 দিয়ে 62। এই টাকাটা পাচ্ছে কত? বছরে। এবার দেখো যে ধার নিয়েছিল কত দিনের জন্য? এক্স বছরের জন্য। কিন্তু যখন বাড়ি ভাড়ার টাকাটা পাচ্ছে সেটা তো 1 বছর কম পাচ্ছে, কারণ 1 বছর পর থেকে সে বাড়ি ভাড়া দেওয়া শুরু করেছিল। তাহলে অতএব এক্স মাইনাস 1 বছরে মোট বাড়ি ভাড়া পাই, এক্স মাইনাস 1 বছরে মোট বাড়ি ভাড়া পাই। তাহলে এটা প্রতি বছর পাচ্ছে, তাহলে 6 2 4 0 0 ইন্টু এক্স মাইনাস 1 টাকা। ভালো করে দেখে নাও, প্রতি বছরে সেই টাকাটা পাচ্ছে। তাহলে মোট এক্স মাইনাস 1 বছরে কোন টাকাটা? এই টাকাটা। এবার যেটা করবো, শর্তে এই টাকাটা কার সাথে সমান হবে? এই টাকাটা সমান হবে এই টাকাটার সাথে। তার মানে আলটিমেট 6 2 4 দুটা শূন্য ইন্টু এক্স মাইনাস 1 সমান এই টাকাটা। 2 4 1 2 3 4টা প্লাস 2 8 8 0 0 এক্স। আচ্ছা হোক, 6 2 4 দুটা শূন্য এক্স মাইনাস এটা দিকে চলে আসবে 2 8 8 0 0 এক্স সমান 2 4 একটা দুটা তিনটা চারটা যুক্ত এদিকে যাবে 6 2 4 দুটা শূন্য। আচ্ছা এটা বিয়োগ করলে কত হবে? দুটা শূন্য এক্স, 8 6 14, 6 দিতে হাতে থাকে 1, 8 1 9, 9 3 12, হাতে 1, 2 1 3, 3 3 6 সমান এটা যোগ করলে কত আসবে? 2 4 0 0 তো হয়ে যাবে চারটার জন্য, 2 4 6 4 10 0 হাতে থাকে 2 1 3 আসবে। আচ্ছা এই টাকাটা গেল। এবার আমরা একটু উপরটা মুছে দিলাম, এই টাকাটা এলো। এবার দেখো আমার যে কাজটা হবে, x সমান তাহলে কত? বা x সমান আমাদের কত হবে? x সমান হবে আমাদের 3 0 2 4 0 0 বাই 3 3 6 0 0, 3 3 6 0 0। এই শূন্য এটা কেটে গেল, দেখো এটা 9 বেরোবে। 9 6 54 4, হাত থেকে 5, 9 3 27, 5 32 হাতে থাকে 3,
3 9 27 30, তাহলে অতএব রহমত চাচা 9 বছর ধার নেওয়ার, রহমত চাচা ধার নেওয়ার 9 বছর পর সমস্ত টাকা শোধ করবে। একটু ভালো করে দেখো, রহমত চাচা 9 বছর পর সমস্ত টাকা শোধ করবেন। যদি আমরা এক্সট্রা ধরতাম বাড়ি ভাড়ার টাকা থেকে, তখন আমাদের 8 বেরোতো, তারপর আমাকে 1 যোগ করতে হতো। চলো, 1 এর দাগের অঙ্ক কমপ্লিট হলো। এরপর চলে যাব আমরা 2 এর দাগের অঙ্ক। যখন টাকাটা শোধ করবে, তখন সুদ আর আসল মিলে শোধ করে। এমন নয় যে সুদের টাকাটা দিয়ে দাও, তো আমি ধার নেবো, শুধু সুদের টাকা দিয়ে দেবো। বলো কে ধার দেবে? আমার এখন সত্যি একটু টাকার প্রয়োজন আছে, বলো ধার কে দেবে? আমি শুধু সুদের টাকা শোধ করবো, এমন নয় বাবা। সুদ আসল দুটো মিলিয়ে শোধ হবে। এবার চলে যাবো আমরা 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, এ বি সি যথাক্রমে উমুক 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 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছিল। ভালো কথা, ব্যবসা শুরু করা ভালো। কয়েক মাস পরে বি আরো 3000 টাকা লগ্নি করে ব্যবসা শুরু করা ভালো। এরকম মাঝে মধ্যে টাকা দিয়ে মানে না তোমাদের উপর প্রেসার দিয়ে দিয়ে, যাই হোক, প্রেসার যখন দিয়েছে এটাকে রিলিজ করতে হবে। বছরের শেষে এত লাভ হয়, সি এত টাকা পেয়েছে, বি কখন 3000 টাকা লগ্নি করেছিল। ঠিক আছে, ধরে নিচ্ছি, মনে করি বি এক্স বছর পর, বছর কি বলছি, বি এক্স মাস পর 3000 টাকা লগ্নি করেছিলেন। মনে করি বি এক্স মাস পর 3000 টাকা লগ্নি করেছিলেন। অতএব 1 মাস হিসাবে এ এর মূলধন, 1 মাস হিসাবে এ এর মূলধন। আচ্ছা, এ কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল? 6000 টাকা। তো ঠিক আছে, 6000 ও তো কিছু করেনি, 6000 গুণিত 12, 6 গুণে 12, 72000 টাকা। 1 মাস হিসাবে বি এর মূলধন। দেখো, লটটা লাগিয়েছিল বি, ও কি করেছিল? 8000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। ও এই টাকাটা যেটা খাটিয়েছিল, সেটা 3 করছে, এক্স মাস খাটিয়েছিল। বাকি যে 3000 টাকাটা অ্যাড হয়ে গেল, তাহলে 8000 এর 3000 কত? 8 3 11,000 যে টাকাটা, 8 3 যে 11,000 টাকাটা বাকি আছে। এখানে ব্যাকেটটা দেবো না, ব্যাকেটটা আমি পরে দিচ্ছি। এই যে 11,000 টাকাটা বাকি আমার যে 12 মাইনাস এক্স মাস ছিল সেটা খাটাবে। ভালো করে বুঝো, 8000 টাকা তো এক্স মাস খাটিছে, বাকি পরের যে সময়টা, মানে 12 মাইনাস এক্স মাস যে বাকি সময়টা, সেটা সে 3000 টাকাটা অ্যাড করেছে। এটা গল্প। তাহলে এখান থেকে একটু আমরা দেখে নিই, তাহলে কত আসছে আমাদের? 8000 এক্স প্লাস 12 11 হচ্ছে 132, তার গায়ে 3টা শূন্য মাইনাস যেটা আসবে 11,000 এক্স। তাহলে 1 3 2 একটা দুটা 3টা মাইনাস যেটা হচ্ছে আমাদের 11,000 এক্স। ব্যাস, এই টাকাটা হচ্ছে আমাদের 1 মাস হিসাবে বি এর মূলধন। আচ্ছা ঠিক আছে, 1 মাস হিসাবে সি এর মূলধনটা আমরা দেখি। 1 মাস হিসাবে সি এর মূলধনটা দেখি। সি কত টাকা দিয়ে বাবা ব্যবসা শুরু করে দিল? 9000 টাকা দিয়ে। এটা ওর কিছু অসুবিধা নেই, 12 মাসই কাটবে। 9 12 108, 3টা শূন্য টাকা। ব্যাস, এই 3টা গল্প গেল। এবার দেখো, অতএব 1 মাস হিসাবে এ বি সি এর মূলধনের অনুপাত। তাহলে প্রথমে কত এলো? 72,000 ইজ টু। এখান থেকে কত এলো? 1 3 2। আচ্ছা, এখান থেকে একটা লাইন লিখে দিই, তারপরে মাইনাস 11,000 এক্স, এই টাকাটা ইজ টু 108, 3টা শূন্য। একটা কাজ করি, 3টা শূন্যকে হাটিয়ে দিই, তাহলে 72 ইজ টু, এখানে 3টা শূন্য হাঁটালে 132 মাইনাস 11 এক্স, এটা আসবে। আচ্ছা, ইজ টু আমাদের যে টাকা আসবে সেটা হচ্ছে 108। ব্যাস, এই গল্পটা আসবে। আমাদের যে টাকাটা আসবে এইটা আসবে। দেখো, এখান থেকে না আমি এখানে কি আমাদের ভুল হয়েছে? হ্যাঁ রে বাবা, 8000 আর এখানে আমাদের ভুল হয়েছে, এটা আমরা বিয়োগ করতেই ভুলে গেছি, 11,000 লিখে দিচ্ছি। 8 3 11, এখানে হবে 3000 এক্স। 8 3 11 মানে আমাদের এটা যেটা আসবে 3000 এক্স, তার মানে এইটা যেটা আসবে সেটা হচ্ছে কত? 3000 এক্স। তার মানে আলটিমেট এখানে যেটা আসবে সেখানে 3 আসবে। আচ্ছা, 3 কি কমন নেওয়া যাবে? 3 তো আবার ঘাটানো যাবে, তাহলে 3 দুগুণে 6 7, 3 24 72, আর এদিকে ঘাটালে 3 4 12 13, 3 4 12 44 মাইনাস এক্স ইজ টু 3 3 9 10, 300 কাটা। এটা বেরাবে অনুপাত। তাহলে মোট অনুপাত দেখি,
24 প্লাস 44 মাইনাস এক্স প্লাস 36। আচ্ছা দেখা যাক এটা কত আসছে, দেখা যাক। 6 4 10 4 14 4 হাতে থাকে 1, 3 1 4 4 8 দিয়ে 10 104 মাইনাস এক্স। তাহলে মোট অনুপাতটা কত আসছে? 104 মাইনাস এক্স। এবার দেখো, এবার যে গল্পটা হচ্ছে সেটা দেখো। এবারে যে টাকাটা লাভ হয়েছে, লাভ কত হয়েছে বাবা? লাভ কত হয়েছে আমাদের বলেছে বছরের শেষে 3000 টাকা লাভ হয়েছে। তার মানে অতএব 3000 টাকার মধ্যে আমার যেটা দরকার সি এর লভ্যাংশ দরকার। সি এর লভ্যাংশ, সি কত টাকা পেয়েছে? সি পেয়েছে এখানে 36 বা 3000 করে দেওয়া, 3000 ইন্টু 36 বাই মোট অনুপাত 104 মাইনাস এক্স টাকা। শর্তে, শর্তে এই যে 3000 ইন্টু 36 বাই 104 মাইনাস এক্স, এই টাকাটাই হচ্ছে আমার যে টাকাটা দেওয়া আছে, মানে 1080 এই টাকা। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এবার একটু কাটাকাটি করে গুণটা করলে সুবিধা হবে। তাহলে 36 বাই 104 মাইনাস এক্স সমান 1080 বাই যেটা আসবে সেটা হচ্ছে আমাদের একটা শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 100 300, 3 দিয়ে কাটলে 3 3 9 10, 300 কাটলে 36। এই 36 আর এই 36 আমি কেটে দিলাম। দেখো এই 36 দুটো আমি কি করলাম? কেটে দিলাম। এরপর আমার যে গল্পটা আসবে বা বা 100 ইকাল টু 104 মাইনাস এক্স বা এক্স সমান আমাদের যেটা আসবে 4, এক্স সমান আমাদের যেটা আসবে 4। তার মানে আমরা এখানে কি লিখবো? অতএব সি 4 মাস পর 3000 টাকা লগ্নি করেছিলেন। ব্যাস 3000 টাকা লগ্নি করেছেন কত? 4 মাস। কমপ্লিট হয়ে গেল। আমরা যেটা করবো এবার 6 এর দাগের 1 নম্বর কি বলেছে দেখো, বলছে 7 এর গুণিতক পরস্পর দুটি সংখ্যার পরপর, পরস্পর নয় পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল দেওয়া আছে। তাহলে আমরা সেই রকমই ধরবো, এমন সংখ্যা ধরবো যেগুলো 7 এর গুণিতক। ঠিক আছে, মনে করি পরপর পরপর 7 এর গুণিতক দুটি সংখ্যা, মনে করি পরপর 7 এর গুণিতক দুটি সংখ্যা, একটা 7x নিয়ে নিচ্ছি আর একটা 7 of x plus 1 নিয়ে নিচ্ছি। দেখো ভালো করে বুঝো, মানে 7 of x plus 1টা কিভাবে এসেছে? একটা সংখ্যা তো 7x, তারপরে 7 এর গুণিতক মানে তার সাথে আর 7 যোগ করতে হবে। তাহলে 7 কমন নিয়ে নিলাম আমি, এখান থেকে আমরা x plus 1 করব। তাহলে ওটা নিলাম একটা 7x আর 7 of x plus 1। ব্যাস কাজ শেষ। শর্তে এবার যেটা বলেছে যে তাদের বর্গের যোগফল হচ্ছে 637। ঠিক আছে, 637, তার মানে আলটিমেট 7x তার হোল স্কয়ার প্লাস 7 of x plus 1 তার হোল স্কয়ার, এটা সমান আমাদের কত আসবে? 637। এবার বুঝো 49 আমি এখান থেকে ডাইরেক্ট কমন নিয়েছি, এখানে 7 স্কয়ার 49, সেখানে 7 স্কয়ার 49, তাহলে এটা কি আসবে? x স্কয়ার। আর এটার জন্য কি আসবে? x স্কয়ার প্লাস 2x প্লাস 1, a প্লাস b তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে চলে যাবে 637। বাহ, 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 637 বাই 49, 49 1 কে 49, 3 27 13। তাহলে বা 2x স্কয়ার প্লাস 2x, এই 13 যদি এই পাশে আসে তো মাইনাস 12 ইকুয়াল টু 0, বা x স্কয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো 12 কে ভেঙে 1 কত হবে? 4 3 12। তাহলে বা x স্কয়ার বা x স্কয়ার। আচ্ছা একবার করে দেবো, তোমরা মিডল টার্মটা এখানে করে নিবে। একটা হবে x প্লাস 3, একটা হবে x মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা আমি কি ভুল করলাম? আচ্ছা এটা 6 হবে, 6 হবে, 2 6 12, x স্কয়ার প্লাস x মাইনাস 6। তাহলে এখানে 6 কে ভেঙে মিডল টার্ম করলে কত হবে? 3 দুগুণে 6, তাহলে 3 মাইনাস যেটা হবে সেটা হচ্ছে 2। তাহলে এই জায়গাটা দেখো x প্লাস 3 ইকুয়াল টু যদি 0 হয়, x সমান আসবে মাইনাস 3, অসম্ভব, এই মানটা হওয়া অসম্ভব। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0 মানে x সমান কত হলো? 2। তাহলে x সমান 2 হলে তাহলে একটা সংখ্যা কত? অতএব সংখ্যা দুটি, অতএব সংখ্যা দুটি হলো, বাবুরে সংখ্যা দুটি হলো কি হবে রে? x এর মান যদি 7 হয় তাহলে 7 দুগুণে 14 হবে না? আর একটা x এর মান যদি 2 হয় তাহলে 2 একে 3, 3 7 কত হবে? 21। তাহলে সংখ্যা দুটি কত হলো? 14 এবং 21। ব্যাস 6 এর দাগের 1 কমপ্লিট হয়ে গেল। ভালো করে বুঝবে, আমরা যেটা ধরলাম সেটা এমন একটা পোরশন ধরলাম যেমন 7 এর গুণিতক আকার। এবার পরীক্ষায় যদি 2 এর গুণিতক, 3 এর গুণিতক, 5 এর গুণিতক যেমনই পড়ুক না কেন, তোমরা সেই বেসিসে ধরবে। 7 এর গুণিতক তো 7x, 5 এর গুণিতক তো 5x, সেই বেসিসে ধরবে। এবার আমাদের 2 এর দাগের সমাধানটা চলে যাব। 2 এর দাগের সমাধানটা কি আছে? a বাই ax মাইনাস 1 প্লাস
বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকাল টু যেটা আছে এ প্লাস বি আছে। একটু ভালো করে বুঝো, এ বাই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু আমি বলে দিলাম পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটা ম্যাথ হচ্ছে এটা। এ বাই এক্স মাইনাস ওয়ান, এই জায়গাটাকে পাশে নিয়ে আসো, কাকে নিয়ে আসবো, বি কে নিয়ে আসবো, এ এর সাথে বি কে দেবো এবং বি যেটা আছে তাকে এ কে দেবো। এই জায়গাটা আছে এ এর সাথে বি কে এবং বি এর সাথে a, লসাগু করি এক্স মাইনাস ওয়ান, তাহলে উপরে আছে এ মাইনাস বি অফ এক্স মাইনাস ওয়ান প্লাস, একটু ভেঙে করলাম, বি এক্স মাইনাস ওয়ান বি মাইনাস এ অফ যেটা হবে বি এক্স মাইনাস ওয়ান জিরো, বা এ মাইনাস এ বি এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি মাইনাস এ বি এক্স প্লাস এ বাই যেটা হবে সেটা বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। পুরোটার থেকে একটা জায়গা কমনলি এ প্লাস বি মাইনাস এ বি এক্স পুরোটার থেকে কমন, তাহলে কি পড়ে থাকবে, ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে, আর এখান থেকে পড়ে থাকবে ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। জায়গাগুলো ভালো করে দেখো, পুরো জায়গাটা কমন লিখবে, তাহলে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান, দুটো রাশির গুণফল আকারে চলে এসছে, তাহলে হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এ বি এক্স সমান কত হবে, এ প্লাস বি এক্স সমান তাহলে কত হবে, এ প্লাস বি বাই এ বি। এই পোর্শনটা আমাদের একটা এলো। এবার দেখো এই পোর্শনটা যদি হয়, তাহলে নতুবা যে জায়গাটা আসবে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, আমি যদি লসাগু করি এ এক্স মাইনাস ওয়ান এবং আরেকটা হয় বি এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা দিকে চলে গেলে কত হবে, বি এক্স মাইনাস ওয়ান প্লাস কত হবে এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আচ্ছা, বা এরকম bx আর ax এর জন্য যেটা হবে x কমন নিয়ে নেবো, a প্লাস বি আর মাইনাস এক 2 হয়ে যাবে ইকুয়াল টু জিরো। জায়গা গুলাচ্ছে না, উপরটা একটু লাইন অ্যাড করে দিচ্ছি, তাহলে বা x সমান আমাদের কত আসবে 2। আচ্ছা, আরেকটা লাইন যখন সেই অ্যাড করেছি তাহলে করে দিই, বা x ইন্টু a প্লাস বি সমান 2 করে দিচ্ছি, বা x সমান হবে 2 বাই a প্লাস বি, এই একটা মান এবং x এর মান হচ্ছে এটা। নির্ণয় সমাধান দুটো পোর্শনের মান বেরোবে, যেটা হচ্ছে x এর মান a প্লাস বি বাই এ বি এবং আরেকটা চলে আসবে x সমান 2 বাই a প্লাস বি। দেখো এই ম্যাথটাও খুব ভালো ম্যাথ এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমি মুছে দিলাম। দুটো জায়গা খুব ভালো করে মনে রাখবে, এখানে যে মনে রাখার জায়গাটা সেটা হচ্ছে a এর সাথে b কে রাখবো এবং b এর সাথে যাকে রাখবো সেটা হচ্ছে a এর সাথে b কে রাখবো এবং b এর সাথে যাকে রাখবো সেটা হচ্ছে a। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের জায়গা। এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 7 দাগের, এরপরে যেটা থাকবে আমাদের 7 দাগের কি বলেছে জায়গাটা, a প্লাস বি ভেরিজিয়াস এ বি। দুনিয়ার কিছু অঙ্ক থাক নাই থাক, এমন একটা টাইপ, দেখো তোমাদেরকে আমি আবার বারবার বলছি, তোমাদেরকে আমার একটা না ইম্পর্টেন্ট ম্যাথের একটা টাইপ দিয়েছিল রুটে প্লাস রুটে, ওইখানে আমি ভেদের বেশ কিছু জায়গা বলেছিলাম। এমন কোনো জায়গা নেই যে তোমরা আটকে যাবে, ম্যাথগুলো পড়লে ভেদ থেকে ম্যাথ পড়লে তোমরা সেই জায়গা থেকে করবেই করবে। দেখো এই অঙ্কটা না অনেক রকম প্রসেস হবে, এই ম্যাথটা অনেক রকম প্রসেস হবে। এক তো সিদ্ধরাচার্য ফেলে হবে, সিদ্ধরাচার্য এমন একটা টাইপ, যদি তোমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে সাজাতে পেরে গেছো, ও সিদ্ধরাচার্য মোটামুটি ফাটিয়ে অঙ্কটার অ্যান্সার বার করবেই পারবে ভেদের সিদ্ধরাচার্য। এবার এই প্রসেসটা কি, এটা অনেক রকম করা যায়, আমি সোজা একটা প্রসেসে করছি, বা সিদ্ধরাচার্য করছি না অন্যরকম ভাবে করছি। এটাকে আচ্ছা প্রথমে লিখে দিচ্ছি a প্লাস বি সমান কে রুটে বি, কে রুটে ইন্টু রুট বি, একটু আলাদা আলাদা করে দিলাম, ব্র্যাকেটে তোমরা লিখবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, এই জায়গাটা লিখবে, বা এই এটাকে একটু স্টাইল মারছি, বিশাল স্টাইল রুটে তার হোল স্কয়ার প্লাস এই বিটাকে স্টাইল মারছি রুট বি তার হোল স্কয়ার বাই একটা জায়গা লক্ষ্য করে এখানে আমি একটু স্টাইল মেরে লিখছি 2 ইন্টু রুটে ইন্টু রুট বি বাই কে বাই 2। দেখো তো আমি জিনিসটাকে কোনো গোলমাল করেছি, এই দুয়ে দিয়ে ক্যান্সেল করবো, ক্রস গুণ করবো, উপর দিকটা ম্যাচ করে যাবে, এই দুয়ে দিয়ে ক্যান্সেল করবো, ক্রস গুণ করবো, উপরটা ম্যাচ করে। এবার যেটা করবো, এবার যোগভাগ প্রক্রিয়া করবো, কি করবো, রুটে তার হোল স্কয়ার প্লাস রুট বি তার হোল স্কয়ার, ভালো করে বুঝবে, প্লাস 2 ইন্টু রুটে ইন্টু রুট বি, আর একটা করলাম রুটে তার হোল স্কয়ার প্লাস রুট বি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু রুটে ইন্টু রুট বি সমান আমার যেটা আসবে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার দেখো উপর দিকের যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে রুটে প্লাস রুট বি তার হোল স্কয়ার, আর নিচের দিকের যে পোর্শনটা আসছে রুটে মাইনাস রুট বি তার হোল স্কয়ার সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। একটু বাবু ভালো করে বুঝো, এই যে জায়গাটা এটা তো বাবা কনস্ট্যান্ট পোর্শন, এই যে জায়গাটা এটা তো বাবা কনস্ট্যান্ট পোর্শন, তাহলে বা রুটে প্লাস রুট বি তার হোল স্কয়ার ভেরিজিয়াস রুটে মাইনাস রুট বি তার হোল স্কয়ার বলতে পারি, রুটে প্লাস রুট বি তার হোল স্কয়ার ভেরিজিয়াস রুটে মাইনাস রুট বি। কেন বলবো,
কারণ ব্র্যাকেটে লিখবে যেহেতু কে প্লাস টু বাই কে মাইনাস টু সমান ধ্রুবক পোর্শন। এবার দেখো যদি স্কোয়ার পোর্শন ভেরিজিয়াস হয় তাহলে নর্মাল পোর্শনও ভেরিজিয়াস, তাহলে রুট এ প্লাস রুট বি ভেরিজিয়াস, রুট এ মাইনাস রুট বি, রুট এ প্লাস রুট বি ভেরিজিয়াস। দেখো এই ম্যাথটা আরো অনেক টাইপে করা যায়। কি টাইপে? এখান থেকে দেখো এ প্লাস বি এর মান বের করছি, এখান থেকে এ মাইনাস বি ইচ্ছা করে বার করতাম, দিয়ে যোগভাগ করতাম, ও আর একটা টাইপ। আবার একটা টাইপ কি, এটাকে যোগভাগ মানে এটাকে সিদ্ধরাচার্য পুট করতাম। কি করতাম? উভয় পক্ষকে রুট বি দ্বারা গুণ মানে ভাগ করে দিতাম। তখন যে ফরম্যাটটা আসতো সেটা সিদ্ধরাচার্য ফরম্যাট, সেই ফরম্যাটটার থেকে আমরা এ ভেরিজিয়াস বি বার করে আমরা প্রমাণ করতে পারতাম। এই অঙ্কটা অনেক প্রসেস হবে, তার মধ্যে সবচেয়ে সোজা প্রসেস হচ্ছে এটা, এবং এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি বললাম কেন বলো তো, করার আগেই বললাম না যে এই চ্যাপ্টারটা থেকে ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে, তাই গুরুত্বপূর্ণ সহকারে করবে। দেখো হয়ে গেল কমপ্লিট। আমি এখান থেকে কি করলাম, একটু গুছালাম, কে ধরে একটু গুছিয়ে নিলাম, দিয়ে যোগ ভাগ করে দিলাম। টাইপটা ভালো পর টাইপ একটু মনে রাখবে। চলো পরের অঙ্কটা যাই, এবার 7 থেকে 2। এবার আমরা যাব 7 থেকে 2। দেখো 7 থেকে 2 কি বলেছে, দেখো 7 থেকে 2 ও দারুণ ম্যাথ। তাহলে x সমান কি আছে, রুট ওভার অফ রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1। x সমান কি আছে, এটাও স্টার ম্যাথ, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ। x সমান রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1। এবার x স্কয়ার কার মান বার করতে বলেছে, কার মান বার করতে বলেছে, x স্কয়ার মাইনাস x মাইনাস 1 সমান আমাকে 0 দেখাতে বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো এটা কাজ করি, আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে স্কয়ার পরে করবো, আর একটা x এর মানটা একটু দ্রুত মতো বার করে দিই। তাহলে x সমান উভয় পক্ষকে আমি কাজ করি এই রুট 5 প্লাস 1 দ্বারা গুণ করি, তার মানে রুট 5 প্লাস 1 উপরটা স্কয়ার চলে যাবে, নিচেটাই দুবার লেখা হয় রুট 5 মাইনাস 1, এবং আরেকটা যেটা আসবে রুট 5 প্লাস 1। তাহলে x সমান রুট ওভার অফ আমাদের যে জায়গাটা আসবে রুট 5 প্লাস 1 তার হোল স্কয়ার বাই নিচেটাই দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে 5 রুট 5 স্কয়ার 5 মাইনাস 1 মানে আমার যেটা চলে আসবে 4। তাহলে x সমান আমাদের কত চলে এলো, রুট 5 প্লাস 1 বাই 2 চলে এলো। x সমান রুট 5 প্লাস 1 বাই 2, x এর মান বের হলো। এবার দরকার আমার x স্কয়ার, তাহলে অতএব x স্কয়ার সমান কত হবে, রুট 5 প্লাস 1 তার হোল স্কয়ার বাই 4 চলে আসবে না বাবা। আচ্ছা আমি এদিকটাই করছি রুট 5 বাট a প্লাস b তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab 2 রুট 5 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার 1 বাই যেটা আসবে সেটা কত এলো, 4 চলে এলো। তাহলে দেখো 5 আর 1 6 প্লাস 2 রুট 5 বাই 4, এখান থেকে 2 কমন নেবো, তাহলে 2 কমন নিলে কত 3 প্লাস রুট 5 বাই 4। দেখো এটাই কেটে দিলাম, আমাদের পড়ে থাকলো 3 প্লাস রুট 5 বাই 2। এবার মানগুলো পুট করবো, x স্কয়ারের মান কত 3 প্লাস রুট 5 বাই 2, 3 প্লাস রুট 5 বাই 2 মাইনাস x এর মান কত রুট 5 প্লাস 1 বাই 2, এটা হচ্ছে x এর ভ্যালু, আর 1 এর ভ্যালু আমাদের কি, তাহলে হয়ে গেল সমান 2 লসাও করে দিলাম, তাহলে 3 প্লাস রুট 5 মাইনাস রুট 5 মাইনাস 1, এর এখান থেকে যাবে মাইনাস। হ্যাঁ দেখো এটা কেটে গেল 3, আর এখানে দেখো 2 আর 1 3, তার মানে 0 বাই 2 আমার কত হয়ে গেল 0। ভালো করে এই জায়গাটা বুঝে রাখো, আমরা প্রথমে x এর ভ্যালু বার করলাম, তারপরে সেই ভ্যালুটার থেকে x স্কয়ারের ভ্যালু বার করলাম, তারপরে মানটা পুট করে দিলাম। ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে দেখবে। আমি কি করলাম, আমি অনুবন্ধী করে x এর মান বার করলাম, তারপর x স্কয়ারের ভ্যালু বার করলাম, তারপরে মানগুলা পুট করে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল ম্যাথ। সাথে তোমাদের এরপর যেটা করাবো এরপরে 8 এর দাগের 8 এর দাগের ম্যাথ কি আছে, x সমান যেটা আছে দারুণ ম্যাথ এটা, cy প্লাস bz, y সমান আমাদের যেটা আছে az প্লাস cx, আর z সমান আমাদের যেটা আছে bx প্লাস ay, এটা আছে। এবার আমাকে একটা জায়গা প্রমাণ করতে হবে, ঠিক আছে যা পারে প্রমাণ কর। দারুণ একটা ম্যাথ, দারুণ ম্যাথ, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা স্টার দিয়ে ভালো করে এটা করবে। দেখো আমরা একটা কাজ করি ইচ্ছা করে একটা জায়গা নিই x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, একটু ভালো করে গুরুত্বপূর্ণ সহকারে বুঝবে। দেখো আমরা একটা কাজ করি x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এবার আমরা যেটা করব x স্কয়ারটাকে করব x ইনটু x, আর y স্কয়ারটাকে করব y ইনটু y। দেখো এরপর প্রথম x থাকবে, দ্বিতীয় x এর মান পুট করব cy প্লাস bz, পরের y থাকবে, আরেকটা যে y থাকবে সেটার মান পুট করব az প্লাস cx। ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এটাকে ক্রস গুণ মানে এটাকে গুণ করব, তাহলে কত হবে cxy প্লাস প্লাস bxz মাইনাস ayz মাইনাস cxy। দেখো cxy ক্যান্সেল, এখান থেকে আমরা z টা কমন নিয়ে নিচ্ছি, bx মাইনাস ay। এবার দেখো z এর ভ্যালুটা আমাদের কি ছিল bx প্লাস ay, এটাকে পুট করি bx প্লাস ay, এবং তার সাথে চলে আসছে
bx মাইনাস ay। এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে দেখো। এবার দেখো এই জায়গাটাকে আমরা করব বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এই জায়গাটা চলে এলো bx প্লাস ay এবং bx মাইনাস ay, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার পোর্শনটা দেখো, আমি কোন পোর্শনটা লিখেছিলাম, আমি লিখেছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এই ফরম্যাটটা দেখো, তাহলে এক্স স্কোয়ারের সাথে এই পাশটা রাখো বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার কমন 1 মাইনাস বি স্কোয়ার, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নাও, যেটা চলে আসবে 1 মাইনাস এ স্কোয়ার। অতএব এই জায়গাগুলো ভালো করে দেখো, এক্স স্কোয়ার বাই এই 1 মাইনাস এ স্কোয়ার যদি নেমে যায় তো 1 মাইনাস এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই আমাদের চলে এলো 1 মাইনাস বি স্কোয়ার। দেখো এই জায়গাটা ভালো করে দেখো, তাহলে আমি ইচ্ছা করে যেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিয়েছিলাম সেখান থেকে আমাদের কি এলো এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার। যদি একইভাবে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার নিই তখন আমাদের যে পোর্শনটা আসবে সেটা আসবে ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। এই পোর্শনটা আমাদের দেখবে চলে আসবে। তাহলে আমরা কি করলাম, আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যে ফরম্যাটটা ছিল সেখান থেকে আমরা যেটা বার করলাম এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার, এবং অনুরূপে যেটা নিলাম ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সেই ফরম্যাট থেকে আমাদের এলো ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। দেখো এই একটা ইকুয়েশন এবং এই একটা ইকুয়েশন থেকে আমরা বলতে পারি অতএব এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। দারুণ একটা ম্যাথ, দারুণ একটা ম্যাথ। এই জায়গাটা খুব ভালো করে তোমরা দেখবে। চলো একের দাগ কমপ্লিট হয়ে গেল। দেখো এবার যেটা হবে 8 এর দাগের 2, 8 এর দাগের 2টা কি আছে, এ কিউব প্লাস 3ab স্কোয়ার বাই বি কিউব প্লাস 3a স্কোয়ার বি সমান আছে 63 বাই 62। এটাও ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা টাইপ, নতুন একটা টাইপ। দেখো এবার আমাদের এখান থেকে যেটা চেয়েছে এইচ টু বি চেয়েছে, তো এটাকে আগে যোগভাগ করে দিই তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে এ কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি বাই এ কিউব প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি। আচ্ছা এদিকটাকে যদি যোগভাগ করি কত হবে, 63 প্লাস 62 বাই 63 মাইনাস 62। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা একটা একটু সাজিয়ে নিই, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এইরকম একটা পোর্শন আসবে। আরেকটা পোর্শন আসবে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা একটা পোর্শন আসবে। এটাকে করলে 125 বাই 1 আসবে। এবারে যে জায়গাটা কি আসবে, এখান থেকে আসবে এ প্লাস বি তার হোল কিউব বাই এটা চলে আসবে এ মাইনাস বি তার হোল কিউব, তো এইটা চলে আসবে 5 বাই 1 তার হোল কিউব। কিউব গুলোকে আমি হাঁটিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান আমার চলে এলো কত, 5 বাই 1। আরেক ভাগ যোগভাগ করে দিলাম, তার মানে আলটিমেট যোগভাগ করে দিলে কত আসবে, 2a বাই 2b চলে আসবে, 2a বাই 2b, আর এটাকে যোগভাগ করতে চলে আসবে 5 আর 1 6, আর 5 থেকে 1 বাদ দিলে চলে আসবে 4, দিয়ে দিয়ে ক্যান্সেল, আর 2 3 6 2 2 4, তার মানে আলটিমেট a বাই b যেটা আসছে সেটা আসছে 3 বাই 2। তাহলে বা এইচ টু বি যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে 3:2। একটা ভালো একটা কোশ্চেন। আমাদের এই যে জায়গাটা প্রথমে আমরা যোগভাগ করে দিলাম সেই জায়গা থেকে আমরা তারপরে ক্যালকুলেশন করা শুরু করলাম, অ্যান্সার থাকার কথা 3:2। দেখে নেওয়া যাক, হ্যাঁ 3:2 আছে, ব্যাস মুছে দিলাম। 8 এর দাগের 1 হয়ে গেল। এরপরে আমরা 8 এর দাগে 2 করালাম, 9 এর দাগ 10 এর দাগ 11 এর দাগ আমরা করবো না, কারণ এগুলো উপপাদ্য সম্পাদ্য এবং প্রয়োগ আছে। একদম ডাইরেক্ট যেটাখানে যাব সেটা হচ্ছে আমরা 12 দাগ করবো এবারে ডাইরেক্ট। দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে, 12 দাগের অঙ্কটা বলেছে cos থিটা প্লাস sec থিটা সমান 2 হলে 12 দাগের 1 অঙ্ক। 12 দাগের 1 অঙ্ক কি বলেছে, cos থিটা প্লাস sec থিটা, cos থিটা প্লাস sec থিটা সমান 2, cos থিটা প্লাস sec থিটা সমান 2 হলে একটা মান দিয়েছে, tan cot এর মতো অঙ্কটা, যাই হোক, বা cos থিটা sec থিটাটাকে করছি 1 বাই cos থিটা সমান 2, বা এটাকে যদি লসাগু করি cos স্কয়ার থিটা প্লাস 1, দেখো একবারে ডাইরেক্ট এই cos থিটাকে সেপাশে পাঠিয়ে দিচ্ছি 2 cos থিটা, বা cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0,
বা cos থিটা সমান আমাদের চলে এলো 1। তাহলে cos থিটার মান যদি 1 হয় তাহলে sec থিটা কত? sec থিটা সমান 1/cos থিটা, আমরা যেটা বুঝি, তার মানে sec থিটার মানও চলে এলো 1। আমার কার মান বার করতে বলেছে? cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা। তার মানে আমাদের যে মানটা বার করতে বলেছে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা। তাহলে এরও মান 1, এরও মান 1। তাহলে অ্যান্সার কত চলে এলো? অ্যান্সার চলে এলো আমাদের 2। একের দাগের অঙ্ক কমপ্লিট করলাম। এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 2 এর দাগের অঙ্ক। এটা tan থিটা এবং cot থিটা দিয়ে টেক্সট বইয়ে ছিল, টু দি পাওয়ার 13 ছিল। সেম অঙ্ক, এটা আমাদের cos এবং sec এ দিয়েছে। ব্যাস, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগ। 2 এর দাগের কি গল্প বলেছে? বলছে এবিসি সমবাহু ত্রিভুজ বিসি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করালো। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজ আমরা আঁকলাম, এবিসি কে আমরা একটা সমবাহু ত্রিভুজের মতো আঁকলাম এবিসি কে। এবার কি বলেছে? বিসি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে বিসি সমান সিই হয়। তার মানে এই বাহুটা আর এই বাহুটা মোটামুটি তোমরা মনে করে সমান করে দিবে। এবার কি বলছে? এই যুক্ত করা হলো, ঠিক আছে, এই যুক্ত করা হয়েছে। এবার আমাদের কি বলেছে? ত্রিভুজ এসিই এর কোণগুলির বৃত্তীয়মান। এই যে এসিই, এই ত্রিভুজটার একটা জায়গা ভালো করে বুঝো। প্রথম কথা, ত্রিভুজ এবিসি একটি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, যার কি বাহুগুলো সমান? এবি সমান বিসি সমান এসি। এই তিনটা বাহু হচ্ছে আমাদের এবিসি সমবাহু ত্রিভুজের সমান। আবার আমাদের এখন কি হয়েছে? এখন আমাদের যে গল্পটা হয়ে গেছে, এখন আমাদের অঙ্কনে কি বলেছিল, মানে ওখানে কি বলে দিয়েছিল? বিসি সমান সি। দেখো, একটু আগে হয়েছিল এই বাহুটা আর এই বাহুটা সমান, এখন বলছি এই বাহুটা সমান। তার মানে অতএব আমরা বলতে পারি যে এসি সমান সি। দেখো, একবার বলছি আমরা এই বাহুটা সমান, একবার বলছি এই বাহুটা সমান। তাহলে আলটিমেট এই দুটো বাহু সমান, এসি সমান সি। আচ্ছা, এসি সমান সি হলে ত্রিভুজ এসিই এর এসি সমান যদি সি হয়, ত্রিভুজ এসিই এর কোণ সিএই সমান কোণ সিইএ, দুটো কোণ সমান হবে। এই বাহুটা সমান হলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে। আবার কোণ এসিবি সমান কত? কোণ এসিবি 60°, কারণ যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব কোণ এসিই কত? কোণ এসিই চলে আসবে 180 মাইনাস 60 সমান 120°। তার মানে এই এসিই যে অ্যাঙ্গেলটা সেটা চলে এলো কত? 120°। এবার দেখো, এটা যদি 120 হয়, এখন কোণ সিএই সমান কোণ সিইএ, তাহলে কত হবে? 180 তো পুরোটা, তার থেকে 120 বাদ দাও এবং দুটা যেহেতু সমান বাই 2, তার মানে আলটিমেট আমার অ্যাঙ্গেলটা চলে আসবে 60/2 সমান যেটা চলে আসবে 30°। আচ্ছা, যে অ্যাঙ্গেল গুলো ছিল তাদের বৃত্তীয় মান বার করতে বলছে। তাহলে কোণ এসিই এর বৃত্তীয় মান, তাহলে ওর মানটা ছিল 120, তাহলে 120 গুণিত পাই বাই 180। 0 কাটা 6 দিয়ে 12, 6 3 18, আমাদের বেরাবে 2π/3। আচ্ছা, আবার কোণ বলতে পারি কোণ সিএই এর বৃত্তীয় মান, ওদের 30° ছিল, 30 ইন্টু π/180, তাহলে 3 6 18, মানে কত হলো? π/6। একই রকম ভাবে আরেকটা যেটা ছিল সিএই নয় সিইএ, এটাও যেহেতু 30° ছিল, তাই একবারে ডাইরেক্ট আমরা বৃত্তীয় মান কত করে দিলাম? π/6। তাহলে 2π/3, π/6 এবং আরেকটা হয়ে গেল π/6। এটা হচ্ছে এই যে ত্রিভুজটা এসি, এই ত্রিভুজটার হচ্ছে আমাদের হয়ে গেল বৃত্তীয় মান। ব্যাস, কমপ্লিট হয়ে গেল 2 এর দাগ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 3 এর দাগের ম্যাথ। 3 এর দাগের ম্যাথটা এতবার আমরা পাই পুরো কোণের সাপেক্ষে, তো প্রচুর বারই আমরা এই ম্যাথটা পাই এবং ভালো একটা কোশ্চেন, কিন্তু ছোট হবে অঙ্কটা, চাপ নেই। দেখো, আলফা এবং বিটা 3 এর দাগের কোশ্চেনটা আমরা একটু খেয়াল করব। আলফা এবং বিটা কি বলেছে? আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ, ঠিক আছে, পূরক কোণ বলেছে। তার মানে আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ বলতে আমরা যেটা বুঝবো, প্রথমে আলফা প্লাস বিটা সমান 90°। এবার দেখো, বাম দিকটা ফলো করো, শুধু আলফা আছে, তার মানে বিটাটাকে চেঞ্জ করি, তাহলে বিটা সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 90 মাইনাস আলফা। ব্যাস, আমরা ডান পক্ষটাকে কাজ করি, দিয়ে আমরা বাম পক্ষটাকে নিয়ে চলে আসবো। ডান পক্ষটাকে কাজ করি, আমরা বিটাকে চেঞ্জ করে আলফা করবো। ডান পক্ষে কি আছে? রুট ওভার অফ cos আলফা বাই সাইন বিটা, cos আলফা বাই সাইন বিটা, cos আলফা বাই সাইন বিটা মাইনাস cos আলফা সাইন বিটা, মাইনাস cos আলফা সাইন বিটা। একটা জায়গা খেয়াল করো, রুট ওভার অফ cos আলফা, এই যে সাইন বিটা আছে, এই বিটাটাকে চেঞ্জ করে দিই, সেটাকে লিখি 90 মাইনাস আলফা, cos আলফা থাক, এবং এই বিটাটাকে চেঞ্জ করি cos অফ 90 মাইনাস আলফা সমান রুট ওভার অফ cos আলফা
বাই সাইন অফ 90 মাইনাস আলফা, একই রকম ভাবে আমাদের যে পোর্শনটা চলে আসবে কস আলফা চলে আসবে, মাইনাস কস আলফা ইন্টু কস অফ 90 মাইনাস আলফা, যেটা চলে আসবে সেটা হচ্ছে সাইন আলফা। দেখো কস আলফা ভুল হলো আমাদের, মনে হচ্ছে এখানে সাইন ছিল, তার মানে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে কস আলফা চলে আসবে। দেখো এটাই ক্যান্সেল হয়ে গেল, তার মানে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার আলফা, এটারই একটা সূত্র ছিল না, রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে সাইন আলফা। এটাই আমাদের দেখো আমাদের বাম পক্ষে দেওয়া আছে, দেখো এটাই আমাদের দেখো দেওয়া আছে বাম পক্ষে। তাহলে এই হয়ে গেল ব্যাপার, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যাক, 12 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে যেগুলো করব সেটা হচ্ছে আমাদের 13 দাগের ম্যাথ। দেখো 13 দাগের ম্যাথ গুলো আমরা কি দেখবো, 13 দাগে কি দিয়েছে দেখো। 13 দাগে আমাদের হাইট এন্ড ডিস্টেন্সের যেটা বলেছে, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 20 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখলে 20 মিটার উঁচু একটা বাড়ির ছাদ, মানে একটা পার্কের একটা 20 মিটার উঁচু বাড়ির ছাদ আছে। বাড়ির ছাদ থেকে দেখলে পার্কের অপর প্রান্তে অবস্থিত একটা ইটভাটা চিমনির অগ্রভাগ ও পাদদেশ যথাক্রমে উন্নতিকোণ, আচ্ছা অগ্রভাগের এবং পাদদেশের যথাক্রমে 60 ডিগ্রি উন্নতিকোণ এবং 30 ডিগ্রি অবনতিকোণ। তার মানে এটা একটা বড়, এই জায়গাটা একটা বড়। আমি উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর অবনতি কোণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। অবনতি কোণ যেটা হচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। ব্যাস, এটা হয়ে গেল। আমরা এ দিয়ে দিচ্ছি, এটা বি দিয়ে দিচ্ছি, এটা সি, এটা ডি, এটা ই। আচ্ছা, এবার আমাকে যেটা বলছে চিমনির উচ্চতা আর ইটভাটা থেকে বাড়ির দূরত্ব। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা বাড়ি আর এটা চিমনিটা পুরো ছিল না। এবার আমাকে কি বলছে, ইটভাটা এবং বাড়ি তার চিমনির উচ্চতা বলেছে, ইটভাটা এবং বাড়ির মধ্যে দূরত্ব কত, এই দুটোর মধ্যে আমাদের দূরত্ব, আর চিমনিটার উচ্চতা বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে এটা এই জায়গাটা হচ্ছে 20 মিটার। দেখো তাহলে সেটা করি, পার্কের এক প্রান্ত 20 মিটার উঁচু একটা বাড়ির ছাদ। ঠিক আছে, তার মানে লিখবো প্রদত্ত চিত্রে, প্রদত্ত চিত্রে এবি একটি বাড়ি, এবি একটি বাড়ি। আচ্ছা অ্যাঙ্গেল গুলো আমরা লিখে দিই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণ আর 30 ডিগ্রি অবনতি কোণের সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা চলে আসবে 30 ডিগ্রি, এই জায়গাটা আসবে। তাহলে প্রদত্ত চিত্রে এবি একটি বাড়ি যার দৈর্ঘ্য কত বাবা আছে, 20 মিটার আছে। ব্যাস হয়ে গেল। আর কে চিমনি, চিমনি হচ্ছে আমাদের কি বলছে এক প্রান্ত 20 মিটার বাড়ির ছাদ এবং পার্কের অপর প্রান্তে একটি ইটভাটার চিমনির অগ্রভাগ এবং পাদদেশ যথাক্রমে 60 ডিগ্রি। আচ্ছা এই জায়গাটা, তার মানে আলটিমেট যেটা ইটভাটার চিমনিটা হচ্ছে আমাদের হচ্ছে ইটভাটার চিমনি হচ্ছে ইটভাটার চিমনি যেটা সেটা হচ্ছে ইসি। আচ্ছা কোনগুলো দেখে দিই, কোন ইএসি বা ইএ, এটা ডি, কোন ইএ ডি, কোন ইএ ডি হচ্ছে 60 ডিগ্রি। আর একটা কোন দিয়ে আছে কোন ডিএসি, কোন ডিএসি সমান একান্তর কোণ এসিবি, একান্তর কোণ এসিবি সমান যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা এবার লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90, কোণ এবিসি সমান 90। তাহলে tan 30 সমান যেটা হবে, tan 30 সমান লম্ব হবে এবি বাই বিসি। tan 30 এর মান 1/√3, এবির মান কত, এবির মান 20, বিসির মান আমার হয়ে গেল বিসি। তার মানে এইখান থেকে আমাদের বিসি সমান চলে এলো 20√3 মিটার। তাহলে আমাদের বিসি সমান আমাদের যেটা চলে এলো 20√3 মিটার। এটাই হচ্ছে আমাদের কি বলতো, বিসির মানেই হচ্ছে আমাদের বাড়ি থেকে ইটভাটার মধ্যে দূরত্ব। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যেহেতু, অতএব আমরা একটু লিখে দিলাম। আচ্ছা পরে লিখবো একবার, বিসির মান থাক, এবার লিখবো। এখন এবিসিডি চতুর্ভুজের বা আয়তক্ষেত্রের, এবিসিডি একটা আয়তক্ষেত্রের এবিসিডি আয়তক্ষেত্রের এবি সমান সিডি সমান 20 মিটার, এবং আরেকটা যে করছি বিসি সমান এডি সমান আমার যেটা বেরোবে 20√3 মিটার। বিসি সমান এডি সমান আমার যে জায়গাটা এলো সেটা হচ্ছে 20√3 মিটার। এবার দেখো তাহলে এই জায়গাটা আমাদের যদি 20√3 মিটার হয়, তার মানে এই জায়গাটা আমাদের 20√3 মিটার। ব্যাস এবার লেখো, ত্রিভুজ এডিই এর, ত্রিভুজ এডিই এর tan 60 ডিগ্রি, tan আচ্ছা কোন এখানে কে 90 ডিগ্রি, কোন এডিই হচ্ছে আমাদের 90 ডিগ্রি চলে আসবে। এবার tan 60 ডিগ্রি সমান কত আসবে, লম্বর মান হচ্ছে এডি আর ভূমির মান হচ্ছে আমাদের এডি। tan 60 এর মান হচ্ছে √3, ইডির মান কত, ইডির মান আমি জানি, কিন্তু এডির মান জানি আমি, এডির মান হচ্ছে 20√3। তাহলে ইডি সমান আমার যে জায়গাটা এলো 20√3 এর সাথে √3 হলে 3 কোডিং চলে এলো 60। তার মানে আমাদের যে জায়গাটা চলে এলো, ইডির মান এইটুকুটা এলো 60, আর এই দিকটার এইটা আছে 20। তাহলে অতএব ইসি সমান 60 + 20 সমান 80 মিটার। তার মানে আমাদের কি বেরালো,
অতএব এইখান থেকে লিখছি, অতএব চিমনির উচ্চতা, অতএব চিমনির উচ্চতা, অতএব চিমনির উচ্চতা কত? 80 মিটার। চিমনির উচ্চতা 80 মিটার। আর একটা হচ্ছে বাড়ি থেকে ইটভাটার দূরত্ব, যেটা হবে 20√3 মিটার। বাড়ি থেকে ইটভাটার যে দূরত্ব সেটা চলে আসবে 20√3 মিটার। এই হয়ে গেল আমাদের একের দাগ। এরপরে দেখো যে এটা আছে 2 এর দাগের ম্যাথটা, 13 দাগের 2 এর যে ম্যাথটা আছে সেটা দেখো একদম উদাহরণে তোমরা পেয়ে যাবে। হাইট এন্ড ডিস্টেন্সের একদম উদাহরণে অঙ্কটা করে দিয়ে আছে। 13 দাগের 2 তোমরা করবে, আমি যেটা করব সেটা হচ্ছে 14 দাগের 1 করবো। হুবাহু করে দিয়ে আছে, না হলে আমি করে দিতাম ম্যাথটা। হুবাহু করে দিয়ে আছে, তোমাদের টেক্সট বইয়ের উদাহরণে দেখবে হুবাহু করে দিয়ে আছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 14 দাগের 1। কি বলেছে? 70 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলাকৃতি পাতকে এমন ভাবে ভাঁজ করে নেওয়া হলো যে হচ্ছে কি বলছে, যাতে ধারক ব্যাসার্ধ দুটি পরস্পর জুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু করে। একটা গল্প বুঝতে হবে, এই হচ্ছে একটা অর্ধগোলক, এই অর্ধগোলকটার থেকে তৈরি হবে আমার কি, এই অর্ধগোলকটার থেকে তৈরি হবে আমার একটা শঙ্কু তৈরি হবে। এই জায়গাটা না ভালো করে বুঝতে হবে। দেখো একটা জায়গা দেখাচ্ছি তোমাদের, ছবি দেখাচ্ছি, দেখো দেখো এই যে জায়গাটা, পুরো ব্যাসটা দেওয়া আছে কত? পুরো ব্যাসটা দেওয়া আছে 70 সেমি। আমার এখান থেকে কি কি বার করতে বলেছে? এখান থেকে বার করতে বলেছে শঙ্কুটার উচ্চতা এবং হচ্ছে শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল। একটা দেখালে বোঝা যাবে যে এই জায়গাটাকে যদি অর্ধগোলাকৃতি আমার একটা পাত হয়, দেখো এটা কিন্তু পাত ছিল, এটা কিন্তু পাত, পুরোটা পাত। এই অর্ধগোলাকৃতি পাতটাকে যদি মনে করো একদম আমাদের এই ধারক গুলাকে মেশানো হয়, মানে আলটিমেট এই রকম করা হয়, মানে এই রকম। এই দিকটা দেখালে বুঝতে, এটা হচ্ছে আমাদের উপরিতলটা ছিল। যদি ব্যাসার্ধ গুলোকে একত্রে করা হয় তাহলে আমাদের জায়গাটা যেটা আসবে সেটা হচ্ছে এই রকম আসবে। এই রকম একটা শঙ্কু দেখো তৈরি হবে, এই রকম একটা শঙ্কু তৈরি হবে। তার মানে আমি এটা শঙ্কুটার জন্য এই জন্য বলছি, কারণ হচ্ছে এই যে পরিধিটা, এই যে আমাদের উপরিতলের অংশটা যেটা হবে আমার, এই যে শঙ্কুটা তার হচ্ছে পরিধি, মানে এই উপরিতলটা, মানে এই যে এটা হলো ব্যাস, এটা এই দিকটা একটা ব্যাসার্ধ, এই দিকটা একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ গুলো হচ্ছে আমাদের যুক্ত হয়ে যাবে, তখন আমাদের একটা শঙ্কু তৈরি হবে। এইরকম একটা শঙ্কু তৈরি হবে, ব্যাসার্ধ গুলো যুক্ত, এই যে ব্যাসার্ধ গুলো যুক্ত হচ্ছে। এবং এই যে ব্যাসার্ধ, যে ভূমির পরিধিটা শঙ্কুর কার সাথে হচ্ছে, আমার এই যে ভূমির পরিধিটা হচ্ছে আমার এই উপরিতলের সাথে। এই পোর্শনটা যা হবে এই হচ্ছে আমার পরিধিটা, তাই হবে। এই হচ্ছে গল্প, একদম একদম ভালো করে বুঝতে হবে। আমার কিন্তু এই ব্যাসার্ধ যেটা, সেই দুটো একত্রে যুক্ত হয়ে গেছে, ব্যাসার্ধ দুটো একত্রে যুক্ত হয়ে আমার শঙ্কুটা তৈরি করছে। এবার আমরা অঙ্কটা করব। অর্ধগোলকটার আগে উপরিতলটা আমরা দেখে নেবো কত। অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলাকৃতি পাতটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে? 35 সেমি। এই জায়গাটা হয়ে যাবে আমাদের 35, তাহলে কত হয়ে যাবে? 35 সেমি। ব্যাস, আমার এবার দেখবো এই উপরিতলটা কতটা আছে। উপরিতলের আমি কি লিখবো? দৈর্ঘ্য বলতে পারি, বা উপরিতলটা কি লিখতে পারি, কি লিখবো? পাতটির উপরিতল শঙ্কুর, পাতটির উপরিতল শঙ্কুর পরিধির সাথে সমান, পরিধির সাথে সমান। এই জায়গাটা ভালো করে বুঝি, এর উপরিতলটা আমার কি হয়েছে? পরিধি হয়েছে। তাহলে উপরিতলটা কত? আচ্ছা, মনে করি শঙ্কুর ব্যাসার্ধ, যেটা হচ্ছে 8 সেমি। মনে করি শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি। তাহলে শঙ্কুর এই যে পরিধিটা, তাহলে 2 পাই r, তাহলে অতএব 2 পাই r সমান আমার এইটা কত হবে? আচ্ছা, একটা কাজ করি, মনে করি এটা পরে করে, আগে উপরিতলটা বার করি। পাতটির উপরিতলের দৈর্ঘ্যটাকে বার করি, পাতটার উপরিতলের দৈর্ঘ্যটা বার করি, কি হবে? পুরোটা তো আমাদের 2 পাই r হয়, তার মানে অর্ধেকটা কত হবে? পাই r। তাহলে পায়ের মান কত? 22/7, আর এইখানের আর এর মান হচ্ছে আমাদের 35। তাহলে 35, 7 5 35, 5 22 110, আমার যেটা আসবে সেমি। এবার ধরে নিচ্ছি যে মনে করি শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি। তাহলে দেখো এই যে শঙ্কুর পরিধিটা তার সাথে এটা সমান, তাহলে অতএব বা শর্তে লিখতে পারো, শর্তে 2 পাই r সমান আসবে আমাদের 110।
তাহলে বা 2 × 22 ইন্টু আর সমান আসবে আমাদের 110। 2 × 22 ইন্টু আর সমান আসবে 110, বা আর সমান আসবে আমাদের কত 110 ইন্টু 7/2 ইন্টু আসবে 22। আচ্ছা 11 দিয়ে 22 কাটি, 11 দুগুণে 22, 11 10-কে 110, 2 5-এ 10, তাহলে 5 7-তে কত চলে আসবে 35/2 সেমি চলে আসবে। এটা চলে যাবে কি, এটা চলে যাবে হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এবার জানতে হবে যে তির্যক উচ্চতা কত, শঙ্কুর তির্যক উচ্চতা, এই জায়গাটাও একটু বোঝার। শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান, একটু জায়গা ভালো করে বুঝি। এই দেখো আমার এটার ব্যাসার্ধটা যদি 35 হয়, এটার ব্যাসার্ধটা যদি 35 হয়, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এইবার এইটা যখন আমাদের এইরকম লেগে যাবে, এটা যখন এরকম লেগে যাবে, তখন এই ব্যাসার্ধটা আমাদের তির্যক উচ্চতার সাথে সমান হবে। এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা আমাদের তির্যক উচ্চতার সাথে সমান হবে, বোঝা যাচ্ছে। এই যে আমাদের অর্ধগোলকটার যেহেতু ব্যাসার্ধ 35 ছিল, যখন আমি এই ব্যাসার্ধগুলোকে এক কাছে করছি দুটো ব্যাসার্ধকে, তখন আমাদের তির্যক উচ্চতার কার সাথে সমান, ওই যে অর্ধগোলাকৃতি পাতটা ছিল, অর্ধগোলাকৃতি পাতটার সাথে আমাদের ব্যাসার্ধটা কিন্তু সমান হবে। এই যে অর্ধগোলাকৃতি পাতের যা ব্যাসার্ধ ছিল শঙ্কু, সেটা তির্যক উচ্চতা। তার মানে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের 35 সেমি চলে আসবে। এই যে জায়গাটা, যেটা অর্ধগোলাকৃতি পাতের ব্যাসার্ধ, এটাকে যদি আমি এরকম রাউন্ড করা হয়, এইরকম পোর্শন আসবে, যেটা হচ্ছে আমাদের অর্ধগোলাকৃতি পাতটা তির্যক উচ্চতা চলে যাবে। তাহলে তির্যক উচ্চতা 35 সেমি। এবার আমরা কি করব, উপরটা মুছে দিলাম। এবার আমরা যেটা করব, অতএব উচ্চতা সমান, অতএব উচ্চতা বলতে কার উচ্চতা, শঙ্কুর অবশ্যই উচ্চতা হবে। শঙ্কুর উচ্চতা সমান রুট ওভার আমাদের যেটা জানি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল এর মান কত, এল এর মান তো 35, তাহলে 35 তার হোল স্কোয়ার, মাইনাস আর এর মান কত বেরিয়েছে, আর এর মান বেরিয়েছে 35/2 তার হোল স্কোয়ার। ব্যাস এটা বেরিয়েছে, এটা বেরিয়েছে। তাহলে হোক রুট ওভার অফ এই যে জায়গাটা থেকে, এই যে জায়গাটা থেকে আমি মুছে দিলাম, এই জায়গাটা, এই যে জায়গাটা থেকে আমি 35 তার হোল স্কোয়ারকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি পড়ে থাকবে, এখান থেকে স্কোয়ার কমন নিচ্ছি, মানে 1 পড়ে। আচ্ছা এখান থেকে 35/2 তার হোল স্কোয়ার কমন নিই, আচ্ছা 35 নিয়ে নিন, 35 তার হোল স্কোয়ারই কমন নিই। তাহলে এখান থেকে 1 মাইনাস, এখান থেকে 35 তার হোল স্কোয়ার নিলে কত পড়ে থাকবে, 1/4 পড়বে। 35 তার হোল স্কোয়ার যদি বাইরে কমন নিলি, তাহলে এখান থেকে 1 পড়ে থাকবে, মাইনাস এখান থেকে 1/4 পড়ে থাকবে। তার মানে কত থাকবে, রুট ওভার 35 তার হোল স্কোয়ার ইন্টু এখান থেকে 4/4 মানে কত পড়ে থাকবে, 3/4। তার মানে 35 যখন রুটের বাইরে বেরিয়ে যাবে, স্কোয়ারটা তখন নর্মাল পোর্শন হয়ে আসবে, আর 4টা 2 হয়ে যাবে, আর এই 3টা বেরোতে পারবে না, তার মানে চলে যাবে √3 সেমি। তার মানে এখান থেকে কত চলে এলো, 35 √3/2 সেমি। এটা চলে এলো কি, উচ্চতা। এবার যদি আমি পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করি, ব্যাসার্ধ কিন্তু 35/2, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা আসবে, কি আসবে, পাই আর এল। আচ্ছা পায়ের মান 22/7, আর এর মান আমাদের 35/2, আর এল এর মান হচ্ছে আমাদের 35। ব্যাস 7 5 35, 2 11 22, তাহলে 11 5 55 ইন্টু 35, তাহলে কত আসবে, 5 5 25 5, হাতে থেকে 2, 5 3 8, 5 8 40, 2 42 2, হাতে থেকে 4, 5 3 15, 4 19, 1925 আমাদের চলে আসবে সেমি স্কোয়ার। 1925 আমাদের যে জায়গাটা চলে আসবে সেমি স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর, আর এই জায়গাটা হচ্ছে আমাদের শঙ্কুটার উচ্চতা। বারবার এটা মনে রাখতে হবে যে এইটার আমার এটা কিন্তু আমাদের এইখানে চলে গেছে, মানে এই যে তির্যক উচ্চতার এর ব্যাসার্ধের সাথে সমান, আর এর যে উপরিতলের দৈর্ঘ্য সেটা হচ্ছে পরিধির সাথে সমান। ছবিটা আমি একদম ভালো করে তোমরা বাড়িতে নিজেরাও ছবি করে দেখতে পারো, এই জায়গাটা আসবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল। দেখো 14 দাগের আমাদের হচ্ছে 14 দাগের 2 কি আছে, একটা লম্ববৃত্তাকার কাঠের গুড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে কি বলছে, একটা বর্গাকার প্রস্থচ্ছেদ একটা আয়তঘনাকার কাঠের লগ তৈরি করব। আচ্ছা গুড়িটার থেকে আয়তঘনাকার কাঠের লগ, ব্যাপারটা বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের কাঠের গুড়িটা ছিল, এইখানে আমি একটা আয়তঘনাকার কাঠের লগ করবো, কিন্তু এইখানে জায়গাটা যেটা থাকবে সেটা বর্গাকার থাকবে, এইখানের যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে বর্গাকার থাকবে। ব্যাস আর কি দেওয়া আছে, গুড়িটির দৈর্ঘ্য 24 মিটার দেওয়া আছে, তার মানে এই যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 24 মিটার, মানে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে 2400 সেমি। মিটারটাকে সেমি করতে হবে, কারণ আমাদের যেটা আছে না ব্যাসটা দিয়েছে, গুড়িটার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 16√2 সেমি। ব্যাস এই যে ব্যাসটা, এই ব্যাসটার দৈর্ঘ্য দেওয়া আছে 16√2 সেমি। ব্যাস এবার কি চেয়েছে, দুটো চেয়েছে, আয়তঘনাকার কাঠের লগ তৈরি করতে কত কাঠ লাগবে আর কতটা কাঠ নষ্ট হবে। তাহলে আগে পুরোটার আমরা আয়তনটা বার করব, সেই সাপেক্ষে পুরোটার আয়তন যদি বার করতে হয় তার মানে এটাকে ব্যাসার্ধ দেবে। তাহলে কি লিখবো,
লম্ব বৃত্তাকার কাঠের গুড়িটির লম্ব বৃত্তাকার কাঠের গুড়িটির ব্যাসার্ধ ব্যাস কত দিয়ে আছে? ব্যাস দিয়ে আছে 16√2 মানে 8√2 সেমি। আর উচ্চতা বা দৈর্ঘ্য, উচ্চতা হচ্ছে আমাদের যদি বলি 2400 সেমি। ব্যাস, তাহলে উচ্চতা আমাদের চলে এলো কি 2400 সেমি। এবার দেখা যাক, অতএব আয়তন কত হলো? আয়তন যেটা হবে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 8√2 গণিত 8√2। আচ্ছা, আর উচ্চতাটা কত ছিল? উচ্চতাটা হচ্ছে 24 ছিল, তার মানে আলটিমেট যেটা হয়ে যাবে 2400। স্কেল 7 দিয়ে কাটবে কি? কাটবে নি, একটাও কাটবে নি। তার মানে কত আসবে? 22/7 ইন্টু 8 64 ইন্টু 2 ইন্টু আমাদের যেটা বেরোবে 2400। একটাও কাটবে না, একটাও কাটবে না, থাক। এটাকে এবার গুণটা করে নি, এটাকে গুণটা করলে কত বেরোবে? ক্যালকুলেশনটা বেরোবে 22 64 2 আর 7 কত বেরোবে ক্যালকুলেশনটা? 22 64 22 গণিত 64 গণিত 2 গণিত 2400 ব্যাস ভাজিত 22 64 2 গণিত 2400 ভাজিত 7 মানে আমাদের যেটা বেরোবে 96458.714 এটা বেরোবে ঘন সেমি। ব্যাস, এটা বেরো পাই আর স্কোয়ার এইচ করলে বেরোবে 96485.714 ঘন সেমি। ব্যাস, এটা বেরোবে। এটা হচ্ছে পুরো গুড়িটার আয়তন। এবার যেটা করব, আমার এখান থেকে আয়ত ঘনাকার কাট করব। তাহলে আয়ত ঘনকটির কি বলেছে? বর্গাকার। ওখানটা কি বলেছিল? আয়ত ঘনকটির প্রস্থচ্ছেদ বর্গাকার। অতএব বাহুর দৈর্ঘ্য বা বর্গক্ষেত্রটির বা কর্ণ করে দিচ্ছি, বর্গক্ষেত্রটির কর্ণ গুড়িটির ব্যাসের সাথে সমান। অতএব কর্ণের দৈর্ঘ্য কত? অতএব কর্ণের দৈর্ঘ্য যেটা বেরাবে সেটা হচ্ছে আমাদের 8√2 মানে 16√2 সেমি। কর্ণের দৈর্ঘ্য 16√2 সেমি। তাহলে বাহু কত? বাহুর দৈর্ঘ্য যেটা বেরাবে সেটা হচ্ছে বেরাবে 16 সেমি। দেখো, বাহু 16 হলে তবেই কর্ণের দৈর্ঘ্য কিন্তু 16√2, বাহু √2 হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 16 সেমি। এবার যেটা করব আয়ত ঘনাকার কাঠের গুড়িটির আয়তন কি বলেছে? এটাকে আয়ত ঘনাকার কাঠের গুড়িতে পরিণত করব। আচ্ছা, কাঠের লগটির করি। আয়ত ঘনাকার কাঠের লগের আয়তন কত বেরাবে? 16 দৈর্ঘ্য 16 প্রস্থ আর উচ্চতাটা কোনো চেঞ্জ হবে 2400 সেমি কিউব। 16 গণিত 2400 আমাদের করলে কত বেরাচ্ছে একটু দেখে নেওয়া যাক। 16 গণিত 2400 16 গণিত 2400 বেরাবে 614400 সেমি কিউব। ব্যাস, এই জায়গাটা বেরাবে 614400 সেমি কিউব। এই জায়গাটা একটা উত্তর বেরানোর কথা। ওদের অ্যান্সার যেটা দিয়েছে সেটা ঘন ডেসিমিয়ে দিয়েছে। তাহলে নর্মালি সেমিকে ডেসিমিয়ে করতে গেলে 10 দ্বারা ভাগ করতে হয়, যেহেতু কিউব আছে তাহলে 1000 দ্বারা ভাগ করবো। 10 এর কিউব 1000, তার মানে 614.4 যেটা আছে অ্যান্সার মিলানোর জন্য ঘন ডেসিমি আমাদের করতে হবে। ব্যাস, এটা হয়ে গেল আমাদের কি, এই যে আয়ত ঘনাকার যে লগটা ছিল সেটাই কাঠের পরিমাণ আমাদের বলে দেওয়া হলো। এরপর আমরা যেটা করব, কি পরিমাণ কাঠ নষ্ট হয়েছে। তাহলে কি, অতএব নষ্ট হওয়া কাঠের পরিমাণ দেখো, পুরো কাঠ ছিল এটা 96548.714 বিযুক্ত আমাদের এইটা সেমি কিউবে যেহেতু করছি 614400 সেমি কিউব। ব্যাস, এই জায়গাটা তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। তাহলে আমাদের বেরিয়ে যাবে নষ্ট হওয়া কাঠের পরিমাণ। আর এই যে আগে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে গুড়িতে কত পরিমাণ কাঠ আছে, মানে গুড়িটাই বলছি, আয়ত ঘনাকার এই লগটাই কত পরিমাণ কাঠ আছে সেটা হচ্ছে এটা। আর এই জায়গাটা খুব ভালো করে মনে রাখতে হবে, যেহেতু এই প্রস্থচ্ছেদটা বর্গাকার, তাহলে এই গুড়িটার ব্যাস এবং আয়ত ঘনাকার এই লগটার হচ্ছে আমাদের কর্ণ প্রস্থচ্ছেদটা।
সেটা সমান হবে। সেখান থেকে আমরা কি বার করেছিলাম, বাহুর দৈর্ঘ্য বার করে নিলাম। আর উচ্চতা কিন্তু দুজনেরই সেম থাকবে, যখন আমাদের বুড়ি ছিল তখনের উচ্চতা যা, আর আমাদের যখন লং করা আছে তখনের উচ্চতা তা। ব্যাস এই হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল অঙ্কটা। দুয়ে থাক। এই জায়গাটা নষ্ট হওয়া কার্ডটা তোমরা দেখে নেবে অ্যান্সারের সাথে ম্যাচ করছে কিনা, ক্যালকুলেশন এখানটাই করে নেবে। ব্যাস এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3-এর দাগের অঙ্কটা করব। এবার যেটা করব সেটা হচ্ছে 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটা কি আছে বলছে, একটা ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে পুরানো গোলকের বক্রতলটা দেখি, তারপরে কেটে নেওয়া অংশ গোলকটা দেখি। তাহলে পুরানো মনে করি পুরানো গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, একক টেকক কিছু দিয়ে নেই, ক্যাপিটাল আর একক, এবং কেটে নেওয়া গোলকের ব্যাসার্ধ স্মল আর একক। এবার কি বলেছে, এমন ভাবে কেটে নেওয়া হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল অর্ধেক হয়েছে। তাহলে পুরানো গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগে দেখে নিই। পুরানো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বর্গ একক। আর নতুন যে কেটে নেওয়া অংশটা, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই স্মল আর স্কয়ার বর্গ একক। কিন্তু কি দেওয়া আছে, যে নতুন যে গোলকটা 4 পাই স্মল আর স্কয়ার, নতুন গোলকটা কি হচ্ছে, আগের যে গোলকটা ছিল তার হচ্ছে অর্ধেক, 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। দেখো 4 এ 4 ক্যান্সেল, পায়ে পায়ে ক্যান্সেল, তাহলে স্মল আর সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে ক্যাপিটাল আর বাই √2, বা ক্যাপিটাল আর সমান বেরাবে স্মল আর। ব্যাস এটা থাক, এটা। এবার তাহলে দেখি যে আমার যে পুরো গোলকটা ছিল তার আয়তন কত। পুরানো গোলকের আয়তন দেখি, পুরানো গোলকের আয়তন। তাহলে পুরানো গোলকের আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। পুরানো গোলকের আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এখানে মানটা পুট করে দেবো। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর এর মান হচ্ছে আর √2 তার হোল কিউব। তাহলে 4/3 পাই আর কিউব আর √2 তার হোল কিউব মানে আবার হচ্ছে 2√2। তাহলে আলটিমেট বেরাবে আমাদের 4 দুগুণে 8 √2/3 পাই আর কিউব ঘন একক। এটা কি বেরালো? এটা বেরালো পুরানো গোলকের আয়তন। এবার দেখি কেটে নেওয়া অংশের আয়তন কত। মুছে দিলাম এটা উপর দিকটা। কেটে নেওয়া অংশের আয়তনটা দেখে নিই। কেটে নেওয়া অংশের আয়তন যেটা বেরোবে 4/3 পাই স্মল আর কিউব ঘন একক। ব্যাস এবার দেখি এটা তো কেটে নিয়েছি, অবশিষ্ট গোলকের আয়তনটা করি। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন, দেখো অবশিষ্ট গোলকের আয়তন কত হবে? অবশিষ্ট গোলকের আয়তন হবে টোটালটার যে আয়তন 8√2/3 পাই আর কিউব বিযুক্ত 4/3 পাই আর কিউব। দেখো এই জায়গাটা থেকে আমি একটা কাজ করি, 4/3 পাই আর কিউবটা আমি কমন নিলি। তাহলে এইখান থেকে কত? 4/3 যদি নিই, 4টা নিয়েছি, তাহলে 4 দুগুণে 2√2 মাইনাস এই জায়গাটা থেকে আসবে 1 মাইনাস আমাদের যেটা চলে, আচ্ছা একটা চলে আসবে, পাইটা নিয়ে নিই, 4/3 পাই আর কিউব করে দিই। 4/3 পাই আর কিউব কমন নিলাম, 2√2 মাইনাস 1 যেটা বেরালো সেটা হচ্ছে ঘন একক। এটা বেরিয়ে গেল। এবার দেখো, এবার যেটা বলেছে সেটা কি বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে এই জায়গাটা লিখি, অতএব কেটে নেওয়া গোলকের আয়তন ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কি বলছি, কেটে নেওয়া অংশ ছিল যেটা 4/3 পাই আর কিউব, আর অবশিষ্ট গোলকটা আমাদের কত? 4/3 পাই আর কিউব 2√2 মাইনাস 1 এটা ছিল।
এটা আমাদের আগে মানে নতুন গোলকটা যেটা কেটে নিয়েছি, আর এটা হচ্ছে অবশিষ্ট গোলক। দেখো 4/3 আর কিউব 4/3 আর কিউব ক্যান্সেল, তাহলে আমাদের কি পড়ে থাকবে, এখান থেকে 1 পড়ে থাকবে, আর এখান থেকে কি পড়ে থাকবে 2√2 - 1, এটা পড়ে থাকবে আমাদের। দেখো এটা কিন্তু কেটে নেওয়া অংশ, কেটে নেওয়া গোলকের আয়তন, আর এই জায়গাটা হচ্ছে অবশিষ্ট গোলকের আয়তন। আমরা টোটালটা কি করলাম, প্রথমে একদম পুরনো গোলকটার আয়তনটা মানে ব্যাসার্ধটা ধরে নিলাম, কেটে নেওয়া অংশের ব্যাসার্ধটা ধরে নিলাম, বক্রতলের ক্ষেত্রফল বার করে ক্যাপিটাল আর এবং স্মল আর এর মধ্যে সম্পর্ক বার করলাম, তারপর হচ্ছে পুরনো গোলকটার আয়তন বার করলাম, নতুন গোলকটার আয়তন বার করলাম, দিয়ে দুজনকে বিয়োগ করে অবশিষ্ট গোলকের আয়তন পেলাম। তারপরে আমাদের কি হলো, কেটে নেওয়া অংশের সাথে আমাদের ওই গোলকটা বিয়োগ করে অবশিষ্টের সাথে পেয়ে যাওয়ার সাথে সাথেই তারপরে আমরা অনুপাতটা বার করে দিলাম। আমাদের অ্যান্সার হলো 1:2√2 - 1। ব্যাস কমপ্লিট হয়ে গেল 13 দাগ, এই 14 দাগ কমপ্লিট হয়ে গেল। 15 দাগের যে রাশিবিজ্ঞান যে জায়গাগুলো আছে তোমরা নিজেরা করবে। পরের যে ভিডিওতে পাবে তোমরা সেটা হচ্ছে 388 পাতা যেটা আছে সেটার পার্ট 1টা আমি পরের দিনে দিয়ে দেবো। চলো তাহলে এই পর্যন্তই থাকলো। এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো 384 পাতার যে ম্যাথগুলো, সব ম্যাথগুলোই দারুণ ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ বুঝে বুঝে করবে। যে জায়গাগুলো গুরুত্ব ইম্পর্টেন্ট বলা আছে সেই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। ঠিক আছে, চলো তাহলে।